নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। বেশ ভালো শীত পড়েছে, আর শীতের মধ্যে একটা গরম গরম খবর দেব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার ক্যাবিনেটের মন্ত্রীদের যদি তারা প্রার্থী হনও 2026-এর নির্বাচনে, তাহলে তাদের জেতার আশা কার্যত নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, বাবুল সুপ্রিয় এরা আর জিততে পারবেন না। অন্তত সংখ্যাতত্ত্বের বিচারে এখন থেকে তো তাই মনে হতে শুরু করেছে। কারণ একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু করি। মমতা বন্দ্যোপাধ্যায় ফের কোথায় গিয়ে দাঁড়াবেন? নন্দীগ্রামে? আর তো সাহস হবে বলে মনে হচ্ছে না। তার সাধের ভবানীপুর। দক্ষিণ কলকাতার আসনগুলো থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে গিয়েছেন, বিধানসভায় গিয়েছেন। যদি ভবানীপুরেই প্রার্থী হন, তাহলেও যে পরিমাণ নাম বাদ গেছে এখন অবধি, ভবানীপুরে 44,757 নাম বাদ গেছে, আরও বাদ পড়বে। অপেক্ষা করুন, এখনো ভেরিফিকেশন শুরু হয়নি। ভেরিফিকেশন শুরু হওয়ার পর যাদেরকে নিয়ে সন্দেহ আছে, খসড়া তালিকায় যারা আছেন কিন্তু শেষ অবধি যারা থাকতে পারবে না, এই সংখ্যাটা বাড়বে। তো অনেকে বলছেন যে দাদা 2021-এ তো মমতা বন্দ্যোপাধ্যায় 58,832 এই তফাতে জিতেছিলেন, কিন্তু মনে রাখতে হবে ওটা একটা বাইপোল ইলেকশন ছিল, উপনির্বাচন। উপনির্বাচনে কিভাবে ভোট হয় সেটা পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো করে জানে। কিন্তু 2021-এর হিসেব যদি আমরা দেখি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের প্রার্থী ছিলেন না, প্রার্থী ছিলেন আরেক হেভিওয়েট নেতা, সেখানে বিজেপির ওখানে রুদ্রনীল ঘোষ দাঁড়িয়েছিলেন এবং শোভনদেব চ্যাটার্জি, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের পুরনো মন্ত্রী, কানন শোভনের, জল শোভনের কথা বলা হচ্ছে না, শোভনদেব বাবুর কথা বলা হচ্ছে, তিনি জিতেছিলেন 28,000 মার্জিনে। 2021-এ তো ফেয়ার নির্বাচন হয়নি, আমরা সকলেই জানি। 2021-এ আইপ্যাকের মাধ্যমে কিভাবে ইলেকশন হয়েছে সবাই জানেন, নতুন করে সেটা নিয়ে বলার কিছু নেই। তাতেও 28,000-এর মার্জিন ছিল। রুদ্রনীলেরও বিজেপিতে তখন অতদিন হয়নি, নতুন এসেছিলেন। তার আগে রুদ্রনীল বাবুর আগে অনেকগুলি দল করার অভিজ্ঞতা ছিল, সেই কন্ট্রোভার্সি তার সঙ্গে ছিল। তিনি বামেদের সমমনোভাবাপন্ন ছিলেন বলে তাকে দাবি করা হতো। কেউ বলতো রুদ্র লাল, পরে রুদ্র নীল হলেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য হয়ে একটি কমিটিতে জায়গা পেলেন, কিন্তু পরবর্তীকালে আবেগের টানে বিজেপিতে এলেন এবং বিজেপিতে তিনি থেকে গেছেন। বিজেপিতে যাওয়ার কোনো বিষয় আশয় নেই, আর যাবেনই বা কোথায়, কোনো দল বাকি নেই। ঠিক আছে, সেটা কোনো বিষয় নয়, কিন্তু রুদ্রবাবু আজকে দাঁড়ালে হয়তো তার মার্জিন আরো কম হতো। এরপরে তিনি যেখানে প্রার্থী হবেন তার মার্জিন কি হয় সেটা দেখার অপেক্ষা থাকবে। আশা করবো আমরা তিনি ভালো ফাইট দেবেন। কিন্তু ফিরে আসি মূল টপিকে, যেটা বিষয় হচ্ছে যে ভবানীপুরে 28,000 থেকে মার্জিন এই 44,000 বাদ গেলে মার্জিনটা একেবারে থাকছে না। অন্যদিকে আসি ববি হাকিমের কেন্দ্র, যেটা হচ্ছে কলকাতা পোর্ট, কলকাতা বন্দর। এখানে 63,730 নাম বাদ গেছে। গোটাটাই সংখ্যালঘু ডমিনেটেড। কেমনভাবে ভোট হয় এটা নিয়ে শুভেন্দু অধিকারী বারংবার বলেছেন। এখানেও মার্জিনের কাছাকাছি গিয়ে পৌঁছে গেছে বাদের তালিকা। ওখানে কিন্তু সন্দেহজনক অনেকে আছেন, এখনো বাদ যাননি। সেটা গেলে কিন্তু একেবারে মেকআপ হয়ে যেতে পারে। তবে আপাতত 68,554, অর্থাৎ 3,000-এর কাছাকাছি, একটু কম ভোটের মার্জিনটা রয়ে গেছে তার। এরপরে আসি ব্রাত্য বসু, দমদম। 2021-এ তার মার্জিন ছিল 26,731। তার এখানে কতজনের নাম আলটিমেটলি বাদ গেছে জানেন? 33,862। চন্দ্রিমা ভট্টাচার্যর কেন্দ্র উত্তর দমদম, যেখানকার আমি ভোটার, উত্তর দমদমে 33,912 জনের নাম বাদ গেছে। চন্দ্রিমা দেবী ওখানে এর আগে একবার হেরেও ছিলেন, তন্ময়বাবু জিতেছেন। চন্দ্রিমা দেবীর ওখানে জায়গা খুব নড়বড়ে। সেখানকার মূল কারিগর দুজন আছেন। একজন হচ্ছেন বড় কারিগর, তার নাম হচ্ছে বিধান বিশ্বাস, ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি, দাপুটে ওখানকার নেতা উত্তর দমদমের। এনার কাঁধে ভর করে মূলত চন্দ্রিমা দেবী যেতেন। অন্যদিকে বিশরপাড়ার কিছু এরিয়া রয়েছে, সেখানে বুলুবাবু রয়েছেন। বুলুবাবু চন্দ্রিমা দেবীকে জেতান, চন্দ্রিমা দেবী নিজের দমে ওখানে যেতেন না। এই হচ্ছে উত্তর দমদমের অবস্থা। তো 28,000 ছিল মার্জিন, 28,499। 33,000-এর নাম বাদ চলে গেছে, মানে মার্জিনটাকে টপকে গেছে। আর এই মার্জিনও হয়েছিল চন্দ্রিমা দেবীর তন্ময় ভট্টাচার্যের জন্য। তন্ময় ভট্টাচার্য জানতেন উনি জিতবেন না, তা সত্ত্বেও দাঁড়িয়েছিলেন যাতে বিজেপি প্রার্থীকে হারানো যায়। তন্ময়বাবু সেই কাজটা করে দেখিয়েছেন, কারণ ওখানে একটা সিপিএমের একটা
সমর্থন, জনসমর্থন তন্ময় ভট্টাচার্যের প্রতি কিছু মানুষের ছিল। তন্ময় ভট্টাচার্যকে মানুষ সৎ নেতা হিসেবে জানত, কিন্তু পরবর্তীকালে তার বিরুদ্ধেও যে সমস্ত অভিযোগ উঠতে শুরু করেছে, সাংবাদিকের কোলে বসে পড়া থেকে শুরু করে তার তৃণমূল নেত্রীকে ফাঁকা ফ্ল্যাটে লেনিন শেখানোর অভিযোগ, এই সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। ছবি টবি এসেছে। পার্টি থেকে সাসপেন্ডেড ছিলেন, তার ভাবমূর্তি একেবারে কালিমা লিপ্ত হয়ে গেছে। পার্টিতে আবার ফিরেছেন বটে, পার্টি ক্লিন চিট দিয়েছে, কিন্তু ছবিগুলো সত্য না মিথ্যে সেগুলো আজ অব্দি কোনো মীমাংসা হয়নি। এই তো গেল 30-40 নিয়ে আমরা কথা বলছিলাম, সর্বোচ্চ আমরা উঠেছিলাম 63,000 অব্দি। এবার আসি কলকাতায়। কলকাতায় ঢুকলে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র, নয়না বন্দ্যোপাধ্যায়। 2021-এ দেবদত্ত মাঝি এখানে বিজেপির প্রার্থী ছিলেন, যিনি আমার চ্যানেলে, যাকে আপনারা প্রায় দিনই দেখেন। দেবদত্ত বাবুর এই এবং নয়না বন্দ্যোপাধ্যায়ের এই কেন্দ্র 2021-এ 45,000 মার্জিনে জিতেছিলেন। ভাবাই যায় না, প্রায় হাফ সেঞ্চুরি, 45,344। নয়না দেবী কি করে জিতেছিলেন দেবদত্ত বাবু আমাকে বিস্তারিত বলেছেন, কিন্তু সেটা বলতে গেলে আজকে টপিকটা ভারী হয়ে যাবে, অন্য একটা বিষয়ে আমরা আসি। তো এখানে 74,000 নাম বাদ চলে গেছে, 74,533, মানে 45,000। কোথায় 45,000-এর মার্জিন, কোথায় 74,000 নাম বাদ? ভাবতে পারেন কতটা জল মেশানো ছিল গোটা বিষয়টাতে। অন্যদিকে শ্যামপুকুর কেন্দ্র, সেখানে 42,303 জনের নাম বাদ চলে গেছে, এখানে মার্জিন ছিল 22,520। বালিগঞ্জ বাবুল সুপ্রিয়, যার কথা বলছিলাম, 65,171, মার্জিন ছিল কত? মার্জিন ছিল 20,228। 2021-এ 20,000 মার্জিন, বাদ গেছে 65,000। কতটা জল মেশানো ভাবতে পারেন। এরপর আপনাদেরকে ছোট্ট করে বলি, নালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। শ্রীরামপুর কেন্দ্রে 37,915 জনের নাম বাদ গেছে। চাপদানিতে গেছে 35,913, খড়গপুর সদরে গেছে 43,994, রামপুরহাটে 22,247, হাওড়া উত্তরে 60,418, হাওড়া দক্ষিণে 54,116, আসানসোল দক্ষিণে 39,202। আসানসোল, বুঝতে পারছেন তো, বিজেপির এখানে ভালো আছে, সেখানেও বাদ গেছে। কিন্তু আমরা জানি যে শাসক দলই এর সুবিধাটা নেয়, যারা ভুয়ো ভোটার তাদের সুবিধা বিজেপি কখনো পায় না। অগ্নিমিত্রা পল যদি ওখানে ভুয়ো ভোটারের সুবিধাটা পেতেন তাহলে হেরে যেতেন না। একটা নির্বাচনে, শেষ নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন। লোকসভার কথা বলছি। নন্দীগ্রামে 10,899, শুভেন্দু অধিকারীর কেন্দ্র থেকেও এই নামগুলো বাদ গেছে। তবে এই ফায়দাটা শুভেন্দু অধিকারী পেতেন না, ভুয়ো ভোটারের ফায়দা তৃণমূল কংগ্রেস নিত। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ হয়েছে, মাঝে মধ্যেই কথা হয়। তো তিনি বলেছেন শুভেন্দু বাবু যে এই ভুয়ো ভোটার মেশানো ছিল, এবং মুসলিম এলাকায় তো শুভেন্দু বাবু ভোট পান না, ওখান থেকে প্রচুর নাম বাদ গেছে, এবং একেবারে তৃণমূলের মার্জিনটা ওই জায়গা থেকেই হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী না হলে, অন্য কেউ প্রার্থী হলে কিন্তু মুসলিম ভোটের একটা ক্ষুদ্র অংশ হলেও শুভেন্দু বাবুর দিকে আসার একটা বড় সম্ভাবনা রয়েছে। আর এই যে 10,000 বাদ গেল, এতে মার্জিনটা বেড়ে যাবে বিজেপির। শুভেন্দুবাবু মার্জিন বাড়াবেন। মমতা তো ওখানে গিয়ে আর প্রার্থী হওয়ার সাহস করবেন না, মমতা বাদে অন্য কেউ হলে এরকম তুড়ি মেরে শুভেন্দু অধিকারী তাকে হারাবেন, শুভেন্দুবাবু দাবি করেছেন। বেহালা পূর্ব 53,000+, বেহালা পশ্চিম 52,247, মানে সব 50-এর উপরে। টালিগঞ্জ 53,360, কাশীপুর বেলগাছিয়া 53,360, চৌরঙ্গি বলেই দিয়েছি একটু আগে আপনাদেরকে 74,553, ভবানীপুর 44,785, কলকাতা পোর্ট বলে দিয়েছি 63,730, রাসবিহারী 42,519, এন্টালি 49,084, বেলেঘাটা 56,847। মানে এই কলকাতায় আপনাদেরকে ফিগারটা দিলাম। কলকাতার আশেপাশে এই সমস্ত এলাকায় গড়ে 50,000 জল মেশানো ছিল। মানে যে মার্জিনটা এরা আদায় করে সেটা পুরোটাই জল মার্জিন। তৃণমূল কংগ্রেস মানুষের ভোটে জেতে না, প্রমাণ করে দিচ্ছে এই বাদ হয়ে যাওয়ার তালিকা। এই ভুয়ো ভোটার দিয়েই তৃণমূল কংগ্রেস জেতে, এই মার্জিনগুলো বাড়ায়। তৃণমূল বলে না কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা তৃণমূলের দুর্গ, গোটাটাই ভূতের দুর্গ ছিল এতদিন। ভূত বাদ হয়ে গেছে, তৃণমূলের একদম বিসর্জন নিশ্চিত হয়ে গেছে। এই ভুয়ো ভোটাররা ভোট না দিলে উত্তর 24 পরগনা শেষ, দক্ষিণ 24 পরগনা শেষ, কলকাতা শেষ, আর তৃণমূলের খেলাও শেষ। তৃণমূলের খেলা
ইলেকশন কমিশন শেষ করে দিয়েছে। স্বচ্ছভাবে নির্বাচন করার আপনাদেরকে বারংবার বলতাম না, এতদিন ধরে বলে এসেছি। যখন মেন স্ট্রিম মিডিয়ায় ছিলাম, সংবাদপত্রে, তখনও বলতাম। যখন আমি চ্যানেলে কাজ করেছি তখনও বলেছি। ডিজিটাল মিডিয়ায় কাজ করেছি, দীর্ঘদিন ধরে কাজ করছি, সেখানেও বলেছি। আর আমার এই নিজস্ব চ্যানেল, যেটা 1 বছর ধরে আপনারা আমার সঙ্গে আছেন, সেখানে তো আমরা নিয়মিত বলেই আসছি যে ভুয়ো ভোটার দিয়েই তৃণমূল জেতে। তৃণমূল একদম জিততে পারবে না যদি স্বচ্ছভাবে ভোট হয়। এখন অব্দি তো তাই মনে হচ্ছে। আর এখনই রব উঠে গেছে, তৃণমূল গেল, তৃণমূল গেল, তৃণমূলের বিদায় নিশ্চিত, বিসর্জন হয়ে গেছে। শুধুমাত্র মৎস্যমুখীটা করতে হবে। কিন্তু মৎস্যমুখী করতে গেলে ভালো করে ভোটটা করাতে হবে। অত সহজে মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেবেন না। ভুয়ো ভোটার ছাড়াও তিনি, ভুয়ো ভোটার যখন হবে না, এতদিন তো তিনি, আমরা দেখেছি 2021 আর 2024-এর যে প্যাটার্নটা দেখেছি, সেখানে বুথে তৃণমূল খুব বেশি খেলা করতো না। দু একটা ওই ফাঁকে তালে গুজে দিল, ভুয়ো ভোটার গুজে দিল, ভুয়ো ভোটটা দিয়ে দিল, শেষ বেলায় দিয়ে দিল। কিন্তু পঞ্চায়েত পুরসভায় যেরকম নির্বাচন তৃণমূল করায়, সেরকম কিন্তু বিধানসভা লোকসভায় করে না। স্বাভাবিকভাবেই এবার তৃণমূল কংগ্রেস কিন্তু সেই চেষ্টা করতে পারে। ফলে বুথ কিন্তু শক্ত করে ধরে রাখতে হবে জিততে গেলে। যদি বিরোধীরা জিততে চান, বিজেপি জিততে চায়, তাহলে বুথ সশক্ত করতে হবে। কারণ এবার খেলা বুথেও হবে। কাউন্টিংয়ের ভরসায় তৃণমূল বসে থাকবে না। কাউন্টিংয়ে কি আমরা এদিক ওদিক বাক্স বদল করব? না হলে কি হবে বলুন তো? বাক্সয় যদি ভোটই না পড়ে তো কত বদল করবে? সেই জন্য আপনাদেরকে বলছি, সতর্ক থাকতে হবে। তবে শিলিগুড়িতেও 31,181 বাদ গেছে। শিলিগুড়িতে এটা তো বিজেপি জিতে আছে, জিতছে এখানে। আগে বামেরা এখান থেকে জিতছ, তো সেই বামেদের পর এখন বিজেপি। এবার কথাটা হচ্ছে, তাহলে অনেকে এখন তৃণমূলের নেতারা বলছেন যে দেখো, বিজেপির এলাকা থেকে, বিজেপির জেতা এলাকাগুলো থেকে তো মানুষ বাদ হচ্ছে, তাহলে তো বিজেপি কি করে বলে ওরা হারবে? আরে ভাই, বিজেপি তো পুলিশের সাহায্য পায় না। বিজেপি তো 2-3টে করে এক্সট্রা ওই যে ভুয়ো প্রার্থী দেয় না, ফেক প্রার্থী, ফলস প্রার্থী, ডামি ক্যান্ডিডেট যাদেরকে বলে ইলেকশনের ভাষায়। তো ডামি ক্যান্ডিডেট না দেওয়ার ফলে এই সুবিধাটা নেয় হচ্ছে পুরোটাই তৃণমূল কংগ্রেস। জিততে পারে, মানুষের ব্যাপক সমর্থন আছে, তাই উদ্বৃত্ত এত ভোট পায় বিজেপি যে সেখান থেকে তারা জেতে। তৃণমূল ফলস করেও জিততে পারে না, কি করা যাবে? কিন্তু ফলস বাদ হলে তো বিজেপির মার্জিন বেড়ে যাবে আর তৃণমূলের মার্জিন কমে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। অন্যদিকে ব্যারাকপুর, কামারহাটি, এসব জায়গার অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। উত্তর 24 পরগনার যদি কথা বলি, তাহলে 40,998, কামারহাটিতে 35,191, রাজারহাট নিউ টাউনে 39,000, 39,000। রাজারহাট নিউ টাউন নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে। এখানে প্রায় 30-40 হাজার মানুষ নতুন ভোটার এখানে আবেদন করেছিলেন, এবং সবটাই হচ্ছে, আপনারা দেখেছেন না রাজারহাট নিউ টাউনে কতগুলো বস্তি ফাঁকা হয়ে গেছে। এই যে কিছুদিন আগে যে খবর টবর হচ্ছিল, সাংবাদিকরা যাচ্ছিল, ঘুনি বস্তি, যাত্রাগাছি বস্তি, বিভিন্ন জায়গায় এয়ারপোর্টের পিছনে বস্তি গজিয়ে গেছে। র্যাগ পিকাররা সেখানে থাকে। র্যাগ পিকার মানে যারা ওই যে কাগজ কুড়ানির কাজ টাজ করে, বাংলাদেশ থেকে এসেছে, সেখানে লোকে চিকিৎসা করাতে এসেও বাংলাদেশ থেকে ওখানে থেকে গেছে। রিক্সাওয়ালারা থাকছে, ভ্যানওয়ালারা থাকছে, সবজি ঠেলাওয়ালারা থাকছে। এরা সবাই তো বাংলাদেশ থেকে অবৈধভাবে এসেছিল, থাকছিল, ভোটারও হয়ে গেছিল। এবার সব পালিয়েছে। বস্তিগুলো খালি হয়ে গেছে এই রাজারহাট নিউ টাউন অঞ্চলে। আমি দেখছিলাম যে মধ্যমগ্রামেও একই অবস্থা। বিধাননগরে 45,000 বাদ। বিধাননগরে একেবারে দায়িত্ব নিয়ে বলছি, দীর্ঘদিন তো এই অঞ্চলে সাংবাদিকতা করেছি। তো ওখানে সুজিত বসু কি করে যেতেন সেটা আমরা জানি। সুজিত বোস কিন্তু বিধাননগরে সল্টলেক এলাকা থেকে যেতেন না। বিধাননগরে একটা হচ্ছে সল্টলেকের এলাকাটা আছে, আর সল্টলেকের আশেপাশে দত্তবাদের এরিয়া আছে। আপনার ধরুন লেক টাউন থেকে আপনি উল্টোডাঙ্গার দিকে যাচ্ছেন, উল্টোডাঙ্গা লাগোয়া খালের এপারটা আর কি, আমাদের উত্তর 24 পরগনার মধ্যে গোলাঘাটার দিকের পার্টটা। হ্যাঁ, তা ওই এলাকা থেকে সুজিত বসু, এই এলাকাটা মানে দক্ষিণ দমদমের অ্যাডেড এরিয়া যেটা আছে, আর হচ্ছে আপনার দত্তাবাদ, এই দুটো এরিয়া থেকে সুজিত বসু লিড নেন। সল্টলেক থেকে তিনি হেরে থাকেন। সল্টলেকের শিক্ষিত মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না। সুজিত বোস ওখানকার ভোট পান না, একটাও ভোট পান না, ও কথা বলছি না আমি। ওখান থেকে বরাবর পিছিয়ে থাকেন এবং অল্প মার্জিনে যেতেন। গতবারও তো ওই 6-7 হাজার মার্জিন সম্ভবত তার ছিল। সেখানে প্রার্থী হয়েছিলেন সব্যসাচী দত্ত, তৃণমূল থেকে এসে ভেবেছিলেন জিতে যাব, কিন্তু যে কোনো কারণে হোক জিততে পারেননি। অ্যাডেড এরিয়ার খেলাটা তিনি বুঝতে পারেননি। এবার ওখানে তো ব্যাপক ছাপ্পা রিগিং হচ্ছে। আমরাই খবর করতে গিয়ে বুথের ভিতর ঢুকতে পারিনি, আমাদেরকেই তাড়া করেছিল। পরিষ্কার ঢুকলে এলাকায় বলছিল, দাদা ক্যামেরা বার করবেন না, চুপচাপ দাঁড়াচ্ছেন, দাঁড়ান, বিরিয়ানি খান, চলে যান, ঝামেলা করবেন না। তারপর সব্যসাচী যখন জানতে পারলেন যে ওখানে ব্যাপক ছাপ্পা রিগিং হচ্ছেন, ঢুকলেন। সব্যসাচীকে তো ওখানে
চোখের সামনে দেখলাম, ফেলে পিটিয়েছিল, মারধর করেছিল সুজিত বসুর অনুগামীরা, তৃণমূলের অনুগামীরা। সেই সময় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, সেন্ট্রাল ফোর্সও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এই ঝামেলা করবেন না বলে আবার ভিতরে চলে যাচ্ছে। 2021 ভোটটা ভালোভাবে হয়নি, একদম তৃতীয় থার্ড ফেজের পর জানি না কি জাদু বলে গোটা ব্যবস্থা, মানে সেন্ট্রালের যে ব্যবস্থা, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা, অন্যান্যরা পুরো বসে গেছিল। তারা মানে হাওয়াটা হয়তো টের পেয়েছিল যে থার্ড ফেজের পর যা ইলেকশন হচ্ছে সেটা আর পক্ষে যাচ্ছে না। থার্ড ফেজের পর কার্যত বিজেপি হাত তুলে দিয়েছিল, গোটা ইলেকশন মেশিনারি হাত তুলে দিয়েছিল। তো সেসব দিন দেখেছি, এবার কি হবে জানি না। তবে এখন অবধি যা খবর সব ভালোই হচ্ছে। অনেক দর্শক ফোন করে জানতে চান। এখন অবধি আপনাদের বলছি যা হচ্ছে ভালো হচ্ছে, ভালো হবারই ইঙ্গিত আছে। ইশারায় আপনাদেরকে বললাম, বাকিটা সময় আসলে বোঝা যাবে। লড়াইটা করতে হবে, মাঠে ময়দানে থাকতে হবে। এই জগদ্দল পাথর সরকারটা যে দুর্নীতির সরকারে পরিণত হয়েছে, ব্যাপক অভিযোগ এদের বিরুদ্ধে, এই সরকারটা না গেলে বাংলার উন্নতি একেবারে সম্ভব না। রাস্তাঘাটে দেখছেন না কি অবস্থা, মহিলাদের নিরাপত্তা নেই, রাস্তাঘাটে আলো নেই, রাস্তা একেবারে বিচ্ছিরি অবস্থা। ভারতবর্ষের অন্যান্য প্রান্তে যারা যান, একটু বাংলা থেকে বেরোন যারা, তারা তো দেখেছেন যে কি অবস্থা, অন্যান্য জায়গায় কি উন্নতিটা না হচ্ছে। বিহার, উত্তরপ্রদেশ কতটা এগিয়ে যাচ্ছে, আর আমরা পেছনের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে বাংলা পেছনের দিকে, এগিয়ে বাংলা সামনের দিকে নয়। যাই হোক দর্শক, আপাতত এখানেই শেষ করছি এই ভিডিওটা। ভিডিও কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। মনে আপনাদের অনেকেরই লাড্ডু ফুটতেই পারে, অসুবিধার কিছু নেই, কিন্তু লড়াইটা, ওই যে শেষ কথা হচ্ছে, লড়াইটা বিজেপিকে দিতে হবে। সিপিএমের কাছ থেকে আশা নেই, সিপিএম জিততে পারবে না, তাদের তো ভোট নেই। বরং সিপিএম এবার অন্তত ভোটটা না কেটে মমতাকে সাহায্য না করলেই ভালো। আপাতত এখানে শেষ করছি। এই লড়াই আমাদের যদি অংশীদার হতে চান, তাহলে আপনারা সুপার থ্যাঙ্কস আমাদের পাঠাতে পারেন। সাবস্ক্রাইব বাটনের পাশেই সুপার থ্যাঙ্কস বাটন রয়েছে, সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদের লড়াইয়ের অংশীদার হন। পাশাপাশি যারা জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে চান, খুব সামান্য 30 টাকা বা 40 এরকম টাকা আছে, 80 টাকাও আছে, বিভিন্ন স্ল্যাব আছে। তো সেই অর্থ সহযোগিতা আমাদের যদি করতে চান, জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন। এবং তাতে সুবিধাটা কি আছে? সুবিধাটা হচ্ছে এটাই যে কোনো ভিডিও আমরা প্রথমে আপলোড করি, তারপর তার অনেক কাজকর্ম হয়, থাম্বনেল লাগাতে হয়, ডেসক্রিপশন লিখতে হয়। তো একটা দীর্ঘ সময় মেম্বার্স অনলি ভিডিও থাকে। আপনারা 5 ঘন্টা 6 ঘন্টা, কিছু কিছু ক্ষেত্রে একদিন আগে ভিডিওগুলো দেখতে পাবেন। এইটা সুবিধা রয়েছে মেম্বার হলে। এবং মেম্বার হলে আমরাও উদ্বুদ্ধ হই, মেম্বারের সংখ্যা বাড়লে আমরা উদ্বুদ্ধ হই। পাশাপাশি সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, ভিডিও নোটিফিকেশন যাতে আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে কি হয়, এই সংখ্যাটা যতটা বাড়ছে, 1 থেকে শুরু হয়েছিল, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3 করে আজকে আমরা 1,13,000 সাবস্ক্রাইবারের কাছাকাছি পৌঁছে গেছি। যখন আপনারা এই ভিডিও দেখবেন আরও হয়তো বেশি হয়ে যাবে। আমাদের 1 মিলিয়নে পৌঁছতে হবে, আপনাদের সহযোগিতা, সাহায্য চাই। ভিডিওকে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য কোনো এরকমই ইন্টারেস্টিং বিষয় নিয়ে।